আজকে আমাদের আলোচ্য বিষয় অন্তঃক্ষরা তন্ত্রের একটি হরমোন জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। এই হরমোনটি অগ্র পিটুইটারি খণ্ড থেকে নিঃসৃত হয়। এই গোনাডোট্রপিক হরমোন বা জিটিএইচ এই হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোন গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ। জিএনআরএইচ গোনাডোট্রপিক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই গোনাডোট্রপিক হরমোনের টার্গেট অঙ্গ হচ্ছে গোনাড বা জনন গ্রন্থি। আমরা জানি মানুষের শরীরে দু ধরনের জনন গ্রন্থি আছে। একটি প্রকারের নাম হচ্ছে ডিম্বাশয় এবং একটি শুক্রাশয়। ডিম্বাশয়টি স্ত্রীদের দেহে থাকে। প্রতিটি স্ত্রীলোকের দেহে দুটি করে ডিম্বাশয় থাকে এবং প্রতিটি পুরুষের দেহে দুটি করে শুক্রাশয় থাকে। ডিম্বাশয়ের প্রধান কাজ হচ্ছে ডিম্বাণু উৎপাদন করা, শুক্রাশয়ের প্রধান কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে এই যে মিলন প্রক্রিয়া, যেটাকে আমরা নিষেক বলছি, এর ফলেই অপত্য তৈরি হয়। আজকে আমরা দেখব এই যে গোনাডোট্রপিক হরমোনটা এই গোনাড বা জনন গ্রন্থির উপরে কিভাবে কাজ করে। গোনাডোট্রপিক হরমোন প্রধানত দুই ধরনের হরমোন থাকে। একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, এবং অপরটি হলো লিউটিনাইজিং হরমোন LH। প্রথমে আমরা দেখি ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কিভাবে কাজ করে। এই যে আমরা ডিম্বাশয় একটা এঁকেছি, এটা একটা জননতন্ত্র, স্ত্রী জননতন্ত্র। স্ত্রী জননতন্ত্রের এই যে ডিম্বাশয়, দুদিকে দুটি ডিম্বাশয় আছে। এই ডিম্বাশয়, যেটা আমি নীল দিয়ে সেট করে দিচ্ছি, এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। ডিম্বাণু উৎপন্ন হয়ে এটা কোথায় পড়ে? ফ্যালোপিয়ান টিউব দিয়ে ডিম্বাণুটা যায়। ফ্যালোপিয়ান টিউবের একটি অংশ আছে, এই যে আমি আঁকলাম, যেটা আমি চিহ্নিত করছি, এটাকে বলা হয় অ্যাম্পুলা। এই অ্যাম্পুলার মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুটা এখান দিয়ে যায়। ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে এবং মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, সেই জাইগোট জরায়ু গাত্রে রোপিত হয়, ইমপ্ল্যান্টেশন হয়। সেখানে এবার 280 দিন সেটার বৃদ্ধি ঘটে সম্পূর্ণ একটি মানব শিশু তৈরি হয়। এবং সেটা এই যে জরায়ুর নিচে এই যে যোনিপথ আছে, এই অংশটা যোনিপথ, এই যোনিপথ দিয়ে বাইরে বেরিয়ে আসে, যেটাকে প্রসব প্রক্রিয়া বলা হয়। এখন আমরা দেখব যেখানে ডিম্বাণু উৎপন্ন হয়, অর্থাৎ এই ডিম্বাশয়ে কিভাবে হরমোনের প্রভাব বিস্তার করে এই গোনাডোট্রপিক হরমোনটি। এই ডিম্বাশয়ের দুটো পার্টে আমরা ভাগ করতে পারি। এই যে নীল অংশটা, এটা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্সের ভেতরে লাল শেডের অঞ্চলটা হচ্ছে মেডালা। এই মেডালার মধ্যে রক্তবাহ এবং স্নায়ু থাকে এবং বিভিন্ন যোগকলা থাকে। এবং এই যে কর্টেক্স, এই কর্টেক্সের বাইরে যে জার্মিনাল এপিথেলিয়াম আবরণী কলা আছে, সেই আবরণী কলা থেকে তৈরি হয় ডিম্বথলি, যার মধ্যে ডিম্বাণু উৎপন্ন হয়। এই ডিম্বথলিটা তৈরি হবার জন্য এই যে জার্মিনাল এপিথেলিয়াম কোষটা সঞ্চালন ঘটে, কোন একটি কোষ সঞ্চালিত হয়ে এই স্টোমা এই অঞ্চলে চলে এলো। এবার এখানে এসে কি হয়, এই ফলিকল স্টিমুলেটিং হরমোন এই যে কোষ, তখন সেটাকে বলা হয় ইম্যাচিওর কোষ ডিম্বথলি। এই ইম্যাচিওর ডিম্বথলিটাকে বলা হয় প্রাইমোর্ডিয়াল ফলিকল, অপরিণত ডিম্বথলি। এই অপরিণত ডিম্বথলিটা ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে পরিণত হবার ফলে সেটাকে বলা হয় পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল। এই যে গ্রাফিয়ান ফলিকলে রূপান্তরিত হলো, এটার নাম কি তাহলে? এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল।
এই গ্রাফিয়ান ফলিকুলের মধ্যে থাকে পরিণত ডিম্বাণু। এই যে দেখা যাচ্ছে পরিণত ডিম্বাণু, এই আর এটার নাম হচ্ছে প্রাইমোডিয়াল ফলিকুল। অপরিণত যেটা ফলিকুলটা সেটাকে বলা হয় প্রাইমোডিয়াল ফলিকুল। তাহলে প্রাইমোডিয়াল ফলিকুল থেকে গ্রাফিয়ান ফলিকুল হবার জন্য FSH হরমোন কাজ করে, তার ম্যাচিউরেশনটা ত্বরান্বিত করে। এবং এই গ্রাফিয়ান ফলিকুলের মধ্যে এই যে থাকে এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে পরিণত ডিম্বাণু। এরপরে কি হয়, এই গ্রাফিয়ান ফলিকুলে এইবার পরিণত হবার পর গ্রাফিয়ান ফলিকুল থেকে একটা হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটাকে বলা হয় ইস্ট্রোজেন। এই হরমোনটাকে বলা হয় ইস্ট্রোজেন। তাহলে এই যে গ্রাফিয়ান ফলিকুল থেকে ইস্ট্রোজেন হরমোনটা নিঃসৃত হলো, তার জন্য ফলিকুল স্টিমুলেটিং হরমোনটা দায়ী। ফলিকুল স্টিমুলেটিং হরমোনটা প্রাইমোডিয়াল ফলিকুলকে যদি গ্রাফিয়ান ফলিকুলে পরিণত না করতো, তাহলে ইস্ট্রোজেন হরমোনটা পরিণত হতো না। এই ইস্ট্রোজেন হরমোন কিভাবে ক্রিয়া করে সেটা আমরা পরে আলোচনা করব। এরপরে দেখি, এই যে গ্রাফিয়ান ফলিকুল তৈরি হলো, এইবার গ্রাফিয়ান ফলিকুলটাতে কি হবে, এই ডিম্বাণুটা গ্রাফিয়ান ফলিকুল থেকে বেরিয়ে চলে আসবে। ডিম্বাণুটা গ্রাফিয়ান ফলিকুল থেকে এই যে বেরিয়ে আসা, এটাকে বলা হয় ওভিউলেশন। ওভিউলেশন হচ্ছে একটা প্রক্রিয়া। ওভিউলেশন হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে মেয়েদের চাইল্ড বিয়ারিং যে এজ, যখন মেয়েরা জনন কার্য করতে পারে, তখন সেই সময়টাতে গ্রাফিয়ান ফলিকুল, ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকুল থেকে পরিণত বিদীর্ণ যে ডিম্বাণু পেরিটোনিয়াল ক্যাভিটিতে নিঃসৃত হয়, পরিণত যে ডিম্বাণু পেরিটোনিয়াল ক্যাভিটিতে পড়ে যায়, তখন সেটাকে বলা হয় ডিম্বাণুটা। তাহলে পেরিটোনিয়াল ক্যাভিটিতে ডিম্বাণুটা পড়ে গেল। এই যে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকুল থেকে ডিম্বাণুটা নিঃসরণ হলো, এটাকে বলা হয় ওভিউলেশন। এটাকে কি বলা হয়? ওভিউলেশন। ওভিউলেশন বলা হয়। এই ওভিউলেশন হবার পরে যে গ্রাফিয়ান ফলিকুলের যে থলি, ডিম্বথলিটা, ডিম্বাণু শূন্য যে থলি পড়ে রইল, তাকে বলা হয়, এই ডিম্বাণু শূন্য থলিটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এটাকে কি বলা হয়? কর্পাস লুটিয়াম। এটাকে বলা হয় তখন বা পিত গ্রন্থি বলা হয়, কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থি বা ইওলো বডিও বলা হয়। একে ইওলো বডিও বলা হয়। এই ইওলো বডি থেকে তখন একটি হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটাকে বলা হয় প্রোজেস্টেরন। আজকে আমরা সব হরমোনগুলো সম্বন্ধে আলোকপাত করব। তাহলে দেখা গেল ফলিকুল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের উপরে কিভাবে ক্রিয়া করছে। ফলিকুল স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হলো, সে প্রাইমোডিয়াল ফলিকুলকে পরিণত গ্রাফিয়ান ফলিকুলে পরিণত করলো। গ্রাফিয়ান ফলিকুল থেকে তখন ইস্ট্রোজেন হরমোনটা নিঃসৃত হলো। গ্রাফিয়ান ফলিকুল থেকে ডিম্বাণু নিঃসরণ হলো, ওভিউলেশন যেটাকে বলা হয়। তার ফলে গ্রাফিয়ান ফলিকুলটা কর্পাস লুটিয়াম বা ইয়েলো বডি বা পিত গ্রন্থিতে পরিণত হলো। এই পিত গ্রন্থিটা প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হলো। এই যে ফলিকুল স্টিমুলেটিং হরমোনের কথা বললাম, এই যে লিউটিনাইজিং হরমোন কি করে, এই যে গ্রাফিয়ান ফলিকুলের ডিম্বাণু নিঃসরণের ফলে যে পিত গ্রন্থিতে পরিণত হলো, সেই পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং পিত গ্রন্থিকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণের জন্য। তাহলে পিত গ্রন্থির বৃদ্ধি এবং সেখান থেকে প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণটা কে হেল্প করে? লিউটিনাইজিং হরমোন।
অগ্র পিটিউটারি খণ্ড থেকে নিঃসৃত লিউটিনাইজিং হরমোন, যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ গোনাডোট্রপিক হরমোন। তাহলে বোঝা গেল এইটা। এরপরে আমরা কাজগুলো আরো দেখব। এই যে ওভিউলেশনটার কথা আমি বললাম, ওভিউলেশন হলো, দেখা গেছে কখনো কখনো যে একটার বেশি ফলিকল ম্যাচিওর হয়ে যাচ্ছে এবং সেখান থেকে সেই ম্যাচিওর যদি দুটো ফলিকল, এখানে যদি দুটো গ্রাফিয়ান ফলিকল ম্যাচিওর হয়ে যায় এবং অ্যাট এ টাইম দুটো ডিম্বাণু বেরোয়, তখন দুটো ডিম্বাণু দুটো শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে কিংবা দুইয়ের বেশিও হতে পারে। এই দুটো ডিম্বাণু দুটো শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে তখন তার রেজাল্টটা কি হবে? মাল্টিপল প্রেগন্যান্সি হবে। একের বেশি শিশু একসাথে জন্মগ্রহণ করবে, তাহলে যমজ বাচ্চা এইভাবে হতে পারে। এরপর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত ইস্ট্রোজেন হরমোনের কি কাজ। গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসৃত ইস্ট্রোজেন হরমোনের কাজ। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন গ্রাফিয়ান ফলিকল তৈরি করলো, গ্রাফিয়ান ফলিকলটা কি তৈরি করলো? ইস্ট্রোজেন হরমোনটা নিঃসরণ করলো। এই ইস্ট্রোজেনের কাজগুলো আমরা দেখব। আমি ইস্ট্রোজেনের কাজ বলতে গিয়ে একটা কথা বলি, যে একটা মেয়ে, একটা বালিকা, এই একটা বালিকার নারী হয়ে ওঠা, একটা মেয়ের নারী হয়ে ওঠাটা নির্ভর করে এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে। তার মানেটা কি? তার মানে হলো একটা মেয়ের বয়ঃসন্ধি কাল থেকে শুরু হয়, বয়ঃসন্ধি কালে এই হরমোনটার নিঃসরণটা বেড়ে যায় এবং ততদিন থাকে এই হরমোনটা। এবার এই যে ইস্ট্রোজেন হরমোনটা স্ত্রী জনন অঙ্গ সমূহে বালিকা সুলভ যে অবস্থা, জনন অঙ্গগুলোর যে বালিকা সুলভ অবস্থা, সেখান থেকে তাদের সেই জনন অঙ্গগুলোর পরিণতি প্রাপ্তির দিকে এই নিয়ে যায়। যেমন হচ্ছে এই জরায়ুর পরিবর্তন হয়, ফ্যালোপিয়ান নালীর পরিবর্তন হয়, তারপর হচ্ছে এটা হচ্ছে যোনি, এটা হচ্ছে যোনি, এই যোনি পথের পরিবর্তন হয়, এটাকে যোনি পথ বলা হয়। যোনি পথে ভ্যাজাইনা যাকে ইংরেজিতে বলা হয়, যোনি পথের পরিবর্তন হয়। তাহলে ফ্যালোপিয়ান নালী, জরায়ু বা ইউটেরাস, যোনিপথ বা ভ্যাজাইনা, এদের বৃদ্ধি হয়, এদের জরায়ুর আকারটা তো দ্বিগুণ হয়ে যায় এবং এখানে একস্তরী ঘনকাকার আবরণী রোমযুক্ত কলার একটা আস্তরণ তৈরি হয়। এইখানে কি তৈরি হয়? আবরণী কলাগুলো এইরকম একস্তরী আবরণী কলার একটা আবরণ তৈরি হয়। বোঝা গেল? এইখানে এই পরিবর্তনটা, এখানে এই পরিবর্তনটা ঘটে এবং আরো যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো কি? এই স্তনগ্রন্থির বৃদ্ধি ঘটে। এই হরমোনের প্রভাবে, এই ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে কি হয়? সেই স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটে এবং স্তন নালী, যে নালীগুলো দিয়ে এখানে ফ্যাট সঞ্চিত হয় এবং যে নালীগুলো দিয়ে পরে দুগ্ধক্ষরণ হবে, সেই নালীগুলোর বিকাশ সাধিত হয় এবং যে মেয়েদের অস্থি আছে, সেই অস্থিতে ক্যালসিয়াম এবং ফসফেট সঞ্চিত হয়, তার ফলে অস্থি মজবুত হয়। বিশেষ করে পেলভিক গার্ডেল যে আছে, যেখানে পেলভিক গার্ডেল আছে, সেই পেলভিক গার্ডেল, কোমরের কাছে যে পেলভিক গার্ডেল আছে, সেই পেলভিক গার্ডেলের বৃদ্ধি ঘটে। এর যে অস্থি দিয়ে তৈরি, সেই পেলভিক গার্ডেলের অস্থির বৃদ্ধি ঘটে, যার ফলে এটা সন্তান ধারণের উপযুক্ত হয়।
সন্তান ধারণের উপযুক্ত হয়। তাহলে বোঝা গেল কি কি পরিবর্তন সাধিত হয়। এবং মেয়েদের শরীরে প্রোটিন সিনথেসিস অনেক বেড়ে যায়। মেয়েদের শরীরে প্রোটিন সিনথেসিস অনেক বেড়ে যায় এবং মেয়েদের যে ঋতুচক্র, সেই ঋতুচক্রতেও প্রভাব বিস্তার করে ইস্ট্রোজেন হরমোনটা এবং মেয়েদের বিভিন্ন ধরনের যৌন আচরণকে কন্ট্রোল করে এবং মেয়েদের শরীরে একটা লাবণ্য তৈরি হয়। মেয়েদের ত্বকের নিচে সাবকিউটেনিয়াস ফ্যাট সঞ্চিত হয়। সাবকিউটেনিয়াস ফ্যাট সঞ্চিত হবার ফলে মেয়েদের শরীরে একটি লাবণ্য তৈরি হয়। বুঝা গেল? এই ঘটনাটা ঘটে হচ্ছে এই ইস্ট্রোজেন নামক হরমোনের। এরপর দেখব এই যে ওভিউলেশন হয়ে গেল, ওভিউলেশনের পরে গ্রাফিয়ান ফলিকলটা যে ডিম্বাণু শূন্য যে থলিতে পরিণত হলো, সেই ডিম্বাণু শূন্য থলি যাকে আমরা পিত গ্রন্থি বলছি, ইয়েলো বডি বলছি এবং কি বলছি, পিত গ্রন্থি বলছি, ইয়েলো বডি বলছি এবং কর্পাস লুটিয়াম বলছি। এই কর্পাস লুটিয়াম পিত গ্রন্থি বা এখান থেকে কি খরিত হচ্ছে? প্রোজেস্টেরন হরমোন খরিত হচ্ছে। এই প্রোজেস্টেরন হরমোন তাহলে কি করছে? প্রোজেস্টেরন হরমোন তাহলে কি করছে? এই প্রোজেস্টেরন হরমোন যেটা করে, এই প্রোজেস্টেরন হরমোন তিনটে জায়গা থেকে খরিত হয়। একটা হচ্ছে পিত গ্রন্থি থেকে খরিত হয় বললাম, আরো দুটো জায়গার কথা একটা বলবো। একটা হচ্ছে আমাদের দেখো অলরেডি পড়া হয়ে গেছে, এই যে আমরা জানি বৃক্কের মাথায় যে থলির মতো অংশ থাকে যাকে বলা হয় অ্যাডিনাল গ্রন্থি, সেই অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে, এই ভিতরের দিকের অঞ্চলটা নয়, এটা হচ্ছে মেডালা, এই যে টিপ টিপ অঞ্চলটা কর্টেক্স থেকেও অল্প বিস্তর প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। আর কোথা থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয় আমরা পরে দেখব। এই যে প্রোজেস্টেরন হরমোন খরিত হলো, এই প্রোজেস্টেরন হরমোন কি করে? প্রোজেস্টেরন হরমোন এই যে জরায়ু, এই জরায়ুর তিনটে লেয়ার আছে, জরায়ুর তিনটে লেয়ার আছে, মাসেল লেয়ার। একটা হচ্ছে এই যে তিনটে লেয়ার, তিনটে লেয়ার আমি একটুখানি আঁকছি। এই যে একদম ভিতরের লেয়ারটাকে বলা হয়, ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম, তারপরের লেয়ারটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, এইটা মায়োমেট্রিয়াম। একদম শেষের লেয়ারটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। এই যে এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামেতেই ভ্রূণটা রোপিত হয়। এই এন্ডোমেট্রিয়ামটাকে কি করে ফেলে? এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায় হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। তাহলে প্রোজেস্টেরন হরমোন কি করে? এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামটাকে আরো থিকি করে ফেলে, আরো থিকি একদম করে ফেলে, ব্লাড ভেসেলে পূর্ণ করে ফেলে রক্ত জালকে এবং তার বৃদ্ধি ঘটায়। এবং কি করে? 2 নম্বর, এই এন্ডোমেট্রিয়াম, এটা লিখি এন্ডোমেট্রিয়াম, এই এন্ডোমেট্রিয়ামের ভাঙন রোধ করে। একটা কি করে? এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায় আর ভাঙনটাকে রোধ করে। দেখো এই যে বৃদ্ধি ঘটবে এবং ভেঙে যাবে, যদি এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যায় তখন সেই ভাঙা অংশগুলো রক্ত এবং যে পর্দা মেমব্রেন সেটা এই ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে আসে, সেটাই আমাদের মাসিক ঋতুচক্র। তাহলে এই যে যদি এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যায় তাহলে এখানে কোনো ভ্রূণ রোপিত হতে পারবে না। ওই জন্য প্রোজেস্টেরন হরমোন কি করে? এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায়, এন্ডোমেট্রিয়ামের ভাঙন রোধ করে। এই যে বললাম অ্যাম্পুলা, ফ্যালোপিয়ান নালীর এই যে অ্যাম্পুলা, এইখানে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটে। এই মিলনের ফলে যে জাইগোট তৈরি হয়, জাইগোট মিলনের ফলে 3 থেকে 4 দিন পরে জাইগোটটা যে ভ্রূণ তৈরি করে, যে ভ্রূণটাকে বলা হয় ব্লাস্টোসিস। এই ব্লাস্টোসিসটা এই এন্ডোমেট্রিয়ামে এসে রোপিত হয়।
তাহলে এই ব্লাস্টোসিসের রোপণে সাহায্য করে হচ্ছে প্রোজেস্টেরন হরমোন। তাহলে 1 নম্বর করলো কি, এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটালো। 2 নম্বর কি করলো, এন্ডোমেট্রিয়ামের ভাঙন রোধ করলো। 3 নম্বর কি করলো, যে নিষেকের 3 থেকে 4 দিন পরে যে ভ্রূণটাকে আমরা বলছি ব্লাস্টোসিস, এই ব্লাস্টোসিস বা এই ভ্রূণটার রোপণ ঘটাবে। ভ্রূণটা কি হবে, রোপিত হবে। কোথায় রোপিত হবে না, ভ্রূণটা এন্ডোমেট্রিয়ামে রোপিত হবে। সেই রোপণের একটা পদ্ধতি আছে, আমরা অত ডিটেইলস জানবো না। এই যে ভ্রূণটার রোপণে সাহায্য করবে প্রোজেস্টেরন হরমোন। এরপরে কি হবে, এই ভ্রূণটা রোপণ হওয়ার পরে 4 নম্বর কাজ কি হবে, এখানটা আমি একটু মুছছি। এই লেয়ার গুলো, এই এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা একদম এরকম ঠিকই লেয়ার। এইখানে এবার ভ্রূণটা এসে রোপিত হবে। এই যে ভ্রূণটা এখানে এসে রোপিত হবে, রোপিত হবার পর এই ভ্রূণটা কি তৈরি করবে, ভ্রূণটা থেকে এই এন্ডোমেট্রিয়ামের সংস্পর্শে এসে ভ্রূণটা এখানে একটা অঙ্গ তৈরি করবে, যে অঙ্গটাকে বলা হয় প্ল্যাসেন্টা বা অমরা। এটাকে কি বলা হবে, অমরা। অমরা, এই অমরাটার বৃদ্ধি ঘটাতে হবে। এই অমরার বৃদ্ধি এবং এই যে ভ্রূণটা ছিল, এই ভ্রূণেরও বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। কে সাহায্য করবে, ভ্রূণের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে যে এই প্রোজেস্টেরন হরমোনটা। তাহলে 4 নম্বর কাজ হচ্ছে এই অমরার বৃদ্ধি ঘটাবে, 5 নম্বর হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ঘটাবে। তারপর কি করবে, তারপর এই যে ইউটেরাসের মাসেল আছে, 6 নম্বর কাজ ইউটেরাসের পেশিগুলোকে প্রসারিত করবে। এই ইউটেরাসের পেশি প্রসারিত হবার ফলে ভ্রূণটার আকার যত বাড়বে, ইউটেরাসটাও তত কি হয়ে যাবে, জরায়ু বা ইউটেরাসটাও তত বৃদ্ধি পাবে। এবং 280 দিন পর্যন্ত এই পেশিগুলোর সংকোচনটাকে প্রতিহত করবে, পেশিগুলোর সংকোচনটাকে রোধ করবে এবং পেশিগুলোর সংকোচন হতে দেবে না। এটা একটা করবে। আর কোমরে এই যে ইউটেরাসটা যে বনি স্ট্রাকচারের উপরে অবস্থিত থাকে, পেলভিক গার্ডেল, সেই পেলভিক গার্ডেলটাকে প্রসারিত করবে যাতে ভ্রূণটা এবং ইউটেরাসের বৃদ্ধিটা স্বয়ং সম্পূর্ণভাবে সংগঠিত হতে পারে। 280 দিন পরে ভ্রূণের যখন প্রসব হবে, অপত্যের যখন প্রসব হবে, তখন ও আবার চেষ্টা করবে পেশির সংকোচন ঘটাতে। এবং এই প্রোজেস্টেরন হরমোনটা আমি কি বলেছিলাম, প্রোজেস্টেরন হরমোনটা পিত্তগ্রন্থি বা কর্পাস লুটিয়াম থেকে নিঃসৃত হয়। এটা হচ্ছে অ্যাডিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হয়। এবং প্ল্যাসেন্টা যখন তৈরি হয়ে গেল, তখন যতদিন ভ্রূণটা থাকবে, যতদিন অপত্য এখানে বৃদ্ধি পাবে জরায়ুর মধ্যে, ততদিন প্ল্যাসেন্টা থেকে, অমরা থেকে প্রোজেস্টেরন হরমোনটা নিঃসৃত হবে। এরপরে প্রোজেস্টেরন হরমোনটা আরেকটা কি কাজ করে, প্রোজেস্টেরন হরমোনটা স্তন গ্রন্থিতে যে লতি আছে, যেখানে দুগ্ধ ক্ষরণ হবে, নিঃসরণ হবে, সেই স্তন গ্রন্থির লতি থলিগুলোর পূর্ণ বিকাশ ঘটবে। স্তন গ্রন্থির লতি থলির পূর্ণ বিকাশে সাহায্য করবে প্রোজেস্টেরন হরমোন। তাহলে আমরা যে দেখলাম এই প্রোজেস্টেরন হরমোনটা কি কাজ করে, বুঝা গেল। এরপরে দেখবো যে আরেকটি হরমোন নিঃসৃত হয় এই অমরা প্ল্যাসেন্টা থেকে বা এটা ডিম্বাশয় থেকে। সেই হরমোনটার নাম হচ্ছে রিল্যাক্সিন। সেই রিল্যাক্সিন হরমোনটা কি কাজ করে, ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়
বা অমরা থেকে নিঃসৃত হয় আরেকটি হরমোন, যাকে বলা হবে রিল্যাক্সিন। রিল্যাক্সিন হরমোন। এখন দেখব এই রিল্যাক্সিন হরমোনটা কি কাজ করে। এই রিল্যাক্সিন নিষেক হলো, জাইগোটের রোপণ হলো। জাইগোটের রোপণ হবার পরে রিল্যাক্সিন হরমোনটার নিঃসরণটা বেড়ে যাবে। তখন কি করবে, এই রিল্যাক্সিন হরমোনটা ওই যে পেলভিক গার্ডেল আছে, পেলভিক গার্ডেল, এই যে যদি আমি দেখি এই যে 6 উইকস পর থেকে আস্তে আস্তে রিল্যাক্সিন হরমোনটার ক্ষরণটা বেড়ে যাবে। এই যে 280 দিন, যতদিন পর্যন্ত একটা ভ্রূণ বড় হয় ইউটেরাসের মধ্যে, এ কি করবে, এই পেলভিক গার্ডেলের অস্থির বৃদ্ধি ঘটাবে। পেলভিক গার্ডেলের প্রসারণ করবে, পেলভিক গার্ডেলটাকে কি করবে, প্রসারিত করবে, একে স্থিতিলতা দেবে, যার ফলে ওখানে বেবিটা ঠিকঠাক থাকতে পারে এবং প্রসবে যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা দেখলাম যে অগ্রপিটিউটারি নিঃসৃত গোনাডোট্রপিক হরমোনটা কিভাবে গোনাডের ওপরে কাজ করে। আমরা যে গোনাডের কথা বললাম সেটা হচ্ছে মেয়েদের শরীরে থাকে ডিম্বাশয়ের কথা বললাম। প্রতিটি মেয়ের শরীরে 2টো করে ডিম্বাশয় আছে এবং এই হরমোনের প্রভাবে আর কি কি হরমোন নিঃসৃত হয় সেটাও আমরা দেখলাম। এরপরে দেখব এই গোনাডোটা ছেলেদের শরীরে, একটা মেল শরীরে কিভাবে প্রভাব বিস্তার করে। এখন আমরা দেখব যে গোনাডোট্রপিক হরমোন কিভাবে শুক্রাশয়ের উপরে প্রভাব বিস্তার করে। এই যে শুক্রাশয়, আমি একটা পুরুষদের জননতন্ত্র এঁকেছি। এই যে দুদিকে 2টো শুক্রাশয় আছে, শুক্রাশয়টা একটা থলির ওপরে, থলির মধ্যে থাকে, সেই থলিটাকে বলা হয় স্কটাম। থলিটাকে বলা হয় কি, স্কটাম, একটা চামড়ার থলি, তার ভিতরে শুক্রাশয়টা থাকে। শুক্রাশয়ের মধ্যে অনেক নালী আছে, যে নালীগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালী। এই শুক্রাশয়ের মধ্যে থাকা সেমিনিফেরাস নালী সেই নালীতে কি উৎপন্ন হয়, নালীতে উৎপন্ন হয় শুক্রাণু উৎপন্ন হয়। ঠিক আছে, এই শুক্রাণুটা উৎপন্ন হয় নালীতে। আমরা দেখেছি শুক্রাণুর একটা লেজ থাকে, ঠিক আছে, এইটা শুক্রাণু। এই যে শুক্রাণু উৎপন্ন হয় সেমিনিফেরাস নালীতে। এই শুক্রাশয়ে অসংখ্য সেমিনিফেরাস নালী আছে। এই সেমিনিফেরাস নালীটাকে যদি আমরা দেখি, এটা আমি একটা সেমিনিফেরাস নালীর প্রস্তুচ্ছেদ করেছি। সেমিনিফেরাস নালীর এইগুলো হচ্ছে আদি শুক্রকোষ, এখানটা হচ্ছে ভিত্তি পর্দা, এই যে অংশটা এটা হচ্ছে ভিত্তি পর্দা। এই যে ভিত্তি পর্দা, এখানে যদি আমি আরেকটা আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। এইটা এরকম ভিত্তি পর্দার এরকম কোষ দিয়ে ভিত্তি পর্দা আছে। এই ভিত্তি পর্দার এতে প্রথমে আছে আদি শুক্রকোষ। আদি শুক্রকোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে 2n সংখ্যক। আদি শুক্রকোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এটা প্রাথমিক শুক্রকোষ তৈরি করে। এটা কি, এটা হচ্ছে আদি শুক্রকোষ, এটা হচ্ছে প্রাথমিক শুক্রকোষ। তাহলে এটাও 2n, এটাও হচ্ছে 2n। প্রাথমিক যে শুক্রকোষ সেটাও 2n এবং প্রাথমিক শুক্রকোষটা এটা কি হচ্ছে, আবার বিভাজিত হবে। প্রাথমিক শুক্রকোষটা এটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গৌণ শুক্রকোষ তৈরি করবে। এটা কি তৈরি করবে, গৌণ শুক্রকোষ তৈরি করবে। এই গৌণ শুক্রকোষের ক্রোমোসোম সংখ্যা হচ্ছে n সংখ্যক ক্রোমোসোম। এই গৌণ শুক্রকোষ বিভাজিত, পরিবর্তিত হয়ে, রূপান্তরিত হয়ে
গৌণ শুক্রকোষ অপরিণত শুক্রাণু যার ক্রোমোসোম সংখ্যা n, অপরিণত শুক্রাণু যার ক্রোমোসোম সংখ্যা n অপরিণত শুক্রাণু তৈরি করবে। এই অপরিণত শুক্রাণুর কিন্তু লেজ থাকবে না। এর পরে অপরিণত শুক্রাণু, একে বলা হয় স্পারমাটিড। একে অপরিণত শুক্রাণুকে ইংরেজিতে কি বলা হয়? স্পারমাটিড। এবং স্পারমাটিডটা রূপান্তরিত হবে, বৃদ্ধি পেয়ে সে হবে পরিণত শুক্রাণু উৎপন্ন করবে। পরিণত শুক্রাণু উৎপন্ন করবে, যেটা হচ্ছে এই রকম দেখতে থাকবে, তার লেজ থাকবে। বোঝা গেল? তাহলে অপরিণত শুক্রাণু লেজ থাকবে না, পরিণত শুক্রাণু লেজ থাকবে। একে বলা হয় পরিণত শুক্রাণুকে স্পারমাটোজোয়া। পরিণত শুক্রাণুকে বলা হয় স্পারমাটোজোয়া। তাহলে এই যে আমাদের ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করবে? এই যে সেমিনিফেরাস শুক্রাশয়ের সেমিনিফেরাস টিবিউলের কোষগুলোকে উদ্দীপিত করবে, উদ্দীপিত করে শুক্রাণু উৎপন্ন করবে। কেমন করে শুক্রাণু উৎপন্ন হয় তার স্টেজগুলো বললাম। আদি শুক্রকোষ, সেখান থেকে মাইটোসিস বিভাজিত হয়ে প্রাথমিক শুক্রকোষ, সেখান থেকে মিওসিস বিভাজিত হয়ে গৌণ শুক্রকোষ, সেখান থেকে রূপান্তরিত হয়ে অপরিণত শুক্রাণু, সেখান থেকে রূপান্তরিত হয়ে পরিণত শুক্রাণু। এই যে শুক্রাণু উৎপাদন পদ্ধতি, সেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন এখানে প্রভাব বিস্তার করবে। এই যে শুক্রাণু উৎপন্ন হলো, এই শুক্রাণুগুলো প্রথমেই কিন্তু তার একটা ওভামকে নিষিক্ত করার ক্ষমতা থাকে না। এই সেমিনিফেরাস টিবিউলে একটা ধারক কোষ থাকে, যাকে বলা হয় সার্টোলির কোষ। এই যে সার্টোলি কোষ, এই সার্টোলি ধারক কোষ থেকে শুক্রাণুগুলো পুষ্টি সংগ্রহ করে তবে ম্যাচিওর হয়। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে? সার্টোলি কোষগুলোর বৃদ্ধি সংগঠিত করে, যার ফলে ওখান থেকে শুক্রাণুগুলো পুষ্টি সংগ্রহ করতে পারে। বোঝা গেল? তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন কিভাবে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করছে, শুক্রাণু উৎপাদন পদ্ধতিটাতে কিভাবে সাহায্য করছে। এরপর যে লিউটিনাইজিং হরমোন আছে, এই লিউটিনাইজিং হরমোন কি করে? দুটো সেমিনিফেরাস টিবিউলের মধ্যখানে যে যোগকলা থাকে, সেখানে এক ধরনের কোষ থাকে, লেডিগের কোষ বলা হয়। এই যে এটা এঁকেছি, এই লিউটিনাইজিং হরমোন লেডিগের বয়ঃসন্ধির পর থেকে, লেডিগের বয়ঃসন্ধিকাল যেই ছেলেদের চলে আসবে, লেডিগের কোষগুলোকে উদ্দীপিত করবে। লেডিগের কোষগুলোকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে তাকে প্রভাবিত করবে। এই টেস্টোস্টেরন হরমোন আমাদের কি কাজ করে সেটা আমরা দেখব। এই যে লেডিগের অন্তর্কোষ থেকে যে টেস্টোস্টেরন হরমোন, অসংখ্য লেডিগের অন্তর্কোষ থাকে অসংখ্য, এবং সেখান থেকে যে হরমোন নিঃসৃত হয়, প্রধানত 3 ধরনের অ্যান্ড্রোজেন বা সেক্স হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে টেস্টোস্টেরন, একটা হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন, আর একটা হচ্ছে অ্যান্ডোস্টেনোডায়ন। তাহলে এই যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন লেডিগের অন্তর্কোষ থেকে খরিত হয়, এ কি কাজ করে, কিভাবে প্রভাব বিস্তার করে, সেটা আমরা দেখব। বলছে এর প্রধান কাজ, এই যে বয়ঃসন্ধির পরেতেই লেডিগের অন্তর্কোষগুলো উদ্দীপিত হলো এবং টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করলো, এর কাজ হচ্ছে এই যে শুক্রাশয় আছে, শুক্রাশয়, শুক্রথলি এবং এই যে পেনিস, এর বৃদ্ধি ঘটানো। আমরা জানি এই যে শুক্রাশয়ে শুক্রাণুটা উৎপন্ন হয়ে শুক্রনালী পথে বাইরে, পেনিস দিয়ে বাইরে বেরিয়ে আসে, এবং এই শুক্রনালীতে কি কি গ্রন্থির ক্ষরণ? শুক্রথলির ক্ষরণ, কিউপার গ্রন্থির ক্ষরণ, এটা হচ্ছে প্রস্টেট গ্রন্থি, সব ক্ষরণ এখানে এসে মিশে শুক্রাণুকে যে বীর্য তৈরি করে, তার ফলে শুক্রাণুটা সন্তরণ, শুক্রাণুটার গমন অনেক সহজ হয়ে যায়।
তাহলে এই টেস্টোস্টেরনের হরমোনের কাজ হচ্ছে যে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, সেই টেস্টোস্টেরন হরমোন কি করে, এই যে ছেলেদের যে শুক্রাশয় এই জননতন্ত্রের অঙ্গগুলোর বৃদ্ধি ঘটায়, তাকে পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়। তাছাড়া 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি করে? 2 নম্বর কাজ টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরন হরমোন 2 নম্বর কি কাজ করে? 2 নম্বর কাজ যেটা করে টেস্টোস্টেরন হরমোনের 2 নম্বর কাজ হচ্ছে যে গৌণ জনন অঙ্গ যেগুলো আছে, হ্যাঁ, সেই প্রোস্টেট গ্রন্থি, কিউপার গ্রন্থি, এই যে শুক্রাশয়ের উপরে এই যে একটা অংশ আছে, এই অংশটাকে এই যে শেডেড করছি, এই অংশটাকে বলা হয় এপিডিডাইমিস। এটাকে বলা হয় এপিডিডাইমিস। এপিডিডাইমিস এদের বৃদ্ধি ঘটায়, এবং 3 নম্বর কাজ কি করে? 3 নম্বর কাজ যেটা করে সেটা হচ্ছে গৌণ যৌন লক্ষণগুলো প্রকাশ করে। যেমন একটা বয়স সন্ধির পর থেকে ছেলেদের গলার স্বর ভেঙে সেটা গম্ভীর হয়ে যায়, ছেলেদের দেহ পেশিবহুল হয় এবং বিভিন্ন স্থানে লোম দেখা যায়, হ্যাঁ, দাড়ি গোঁফ গজায়। এই যে গৌণ যৌন লক্ষণগুলি, এই গৌণ যৌন লক্ষণগুলি, তাহলে গৌণ লক্ষণ সেগুলো কি কি? এই গৌণ যৌন লক্ষণগুলি হচ্ছে, একটা হচ্ছে কণ্ঠস্বর ভারী হবে, কণ্ঠস্বর ভারী হবে। 2 নম্বর হচ্ছে দেহ পেশিবহুল হবে, পেশিবহুল দেহ তৈরি হবে। তারপরে হচ্ছে বিভিন্ন স্থানে লোম সৃষ্টি হবে, দাড়ি গোঁফ বেরোবে। এইগুলো হচ্ছে গৌণ যৌন লক্ষণ, এগুলো বেশি প্রকাশ পাবে। এর তারপর যে কাজটা করবে, 3 নম্বর গেল, 4 নম্বর যে কাজটা করবে, 4 নম্বর কাজ হচ্ছে টেস্টোস্টেরনের 4 নম্বর কাজ হচ্ছে এই যে আমাদের পেশি আছে, এই পেশিগুলোর বৃদ্ধি ঘটাবে। পেশির বৃদ্ধি ঘটিয়ে এখানে কি করবে? নাইট্রোজেনের ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। আমরা জানি যে প্রোটিন তৈরি করতে গেলে প্রোটিনের একটা উপাদান হচ্ছে নাইট্রোজেন। তারপরে কি করবে? প্রোটিন সংশ্লেষটাকে বাড়িয়ে দেবে। এই যে প্রোটিন সংশ্লেষ বাড়িয়ে দিলে, এই যে প্রোটিনই কি করে? প্রোটিনের কাজ কি? দেহ গঠন করা প্লাস ক্ষয়পূরণ। প্রোটিন শক্তি দেয়, কিন্তু প্রোটিন দেহ গঠন ক্ষয়পূরণ আগে করবে। তাহলে এই যে পুরুষালী আকৃতি, এই যে পরিপূর্ণ পুরুষ অবয়ব, সেইটা তৈরি করার জন্য যে বেশি পরিমাণ প্রোটিন সিনথেসিস দরকার, তার জন্য নাইট্রোজেনের ধারণ ক্ষমতা পেশিতে বাড়িয়ে দেবে, পেশিটা পেশিবহুল হয়ে যাবে। এই কাজগুলো করে বলে একে বলা হয় যুক্ত হরমোন। টেস্টোস্টেরনকে কি বলা হয়? যুক্ত হরমোন। এবং 5 নম্বর কাজ কি করবে? 5 নম্বর কাজ পেশিতে কাজ হলো। এরপরে যেটা করবে সেটা হচ্ছে অস্থিতে কাজ করবে। অস্থিতে কি কাজ করবে? অস্থিতে যে কাজটা টেস্টোস্টেরন করবে সেটা হচ্ছে অস্থি তৈরি হওয়ার জন্য ক্যালসিয়াম লাগে, এখানে ক্যালসিয়ামের ধারণ ক্ষমতা বাড়িয়ে দেবে। তার ফলে কি হবে? অস্থি বৃদ্ধি পাবে, অস্থির বৃদ্ধি হবে, প্লাস অস্থি কি হবে? অস্থি স্ট্রং হবে, মজবুত হবে, অস্থি মজবুত হবে। এই কাজগুলো করবে। আর যে কাজ করে বৃক্কের ওপরে, আমরা জানি যে বৃক্কের যে গঠনগত এবং কার্যগত একক, বৃক্কের গঠনগত কার্যগত একক কি? নেফ্রন, আমরা জানি।
এই যে নেফ্রন দিয়ে সোডিয়াম আয়ন শোষিত হয়, পুনঃশোষণ হয়, এই সোডিয়ামের পুনঃশোষণের মাত্রা বৃদ্ধি করবে কে? এই টেস্টোস্টেরন হরমোন। এর ফলে সোডিয়ামের মাত্রা, জলের পুনঃশোষণের মাত্রা বৃদ্ধি করে তড়িৎ বিশ্লেষ্য এবং জল সাম্যের উপরে একটা নিয়ন্ত্রণ, একটা প্রভাব বিস্তার করবে। এবং 7 নম্বর কাজ যেটা করবে, বিএমআর বাড়িয়ে দেবে, বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে দেবে। বেসাল মেটাবলিক রেট কাকে বলে? আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ সুস্থ একজন মানুষের শারীরিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় শরীরের ন্যূনতম শারীরবৃত্তীয় কার্যকলাপ সংগঠিত করার জন্য প্রতি বর্গমিটার দেহতল থেকে প্রতি ঘন্টায় যে তাপশক্তি নির্গত হবে তার হারকে বলা হয় মৌল বিপাক হার, বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। বিএমআরটাকে বাড়িয়ে দেয় হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি দেখলাম? অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত জিটিএইচ হরমোনের কার্যকলাপ এবং তার সঙ্গে যুক্ত আরো বিভিন্ন হরমোনগুলো কিভাবে কাজ করছে, তাদের ক্ষরণ কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, সেই সমস্তটা আজকে আলোকপাত করলাম।